দেখুন থালায় তো ঢালছি, কি অপূর্ব সুন্দর গন্ধ উঠছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। দারুন, ফাটাফাটি হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলেছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সোয়াবড়ি দিয়েছিলাম, দিদি ভাই আর মিষ্টি বোনেরা বলেছিলেন যে সোয়াবড়ি রেসিপি আপনারা দেখতে চান, তাই আজকে সোয়াবড়ি রেসিপিটা তো বানাবো একদম কিন্তু ভিন্ন স্বাদের। আর যে জিনিসটা আমরা ফেলে দিই, ফেলে দেওয়া জিনিস দিয়ে সোয়াবড়ি দিয়ে আজকে রান্নাটা করব। আমরা তো সব প্রত্যেকেই পেঁপে খাই, পেঁপের ডাঁটা মোমবাতি বানানোর ক্ষেত্রেও কাজে লাগে, আর পেঁপে পাতার রসও খুবই কার্যকারী। কিন্তু পেঁপে গাছটা আমরা কেটে ফেলে দিই, সেটা কিন্তু আমরা কোনো সময় খাই না। সেই ফেলে দেওয়া গাছ দিয়ে আজকে রেসিপিটা করব। আপনারা তাহলে দেখতে থাকুন। তার আগে কিন্তু আমি গাছটা কাটতে যাব, চলে যাই গাছটা কাটতে। বন্ধুরা আমি চলে এসেছি। আজকে কিন্তু পেঁপে গাছ দিয়ে রান্নাটা হবে। এই যে দেখুন লোটা একদম কিন্তু জড়িয়ে আছে, পেঁপে গাছটা কেটে নেবো, চলে যাই। দেখুন পুরো গাছটাই কিন্তু একদম লোটা ঝরে গেছে। এগুলো প্রথমে কেটে নেই ভালো করে, তারপরে গাছটা কেটে নেব। এটা কিন্তু লোটাগুলো কাটা হয়ে গেছে, এরপর গাছটা আমি কেটে নিচ্ছি। এই জন্য কাটানো নিয়ে এসেছি, আর সঙ্গে কিন্তু দাও নিয়ে এসেছি। কাটা হয়ে গেছে, অনেক বড়ই গাছটা, সেই জন্য এটা কিন্তু একটু ছোট ছোট করে আমি কেটে নেব। তাহলে বাড়িতে যখন নিয়ে যাব অনেকটাই সুবিধা হবে, আর এত বড় গাছ তো নিয়ে যেতেই পারবো না। দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরো গাছটাই কাটা হয়ে গেছে, আর একটু কিন্তু কেটে নেব, তারপর বাড়ির দিকে একদম রওনা দেব। দেখুন আমি এই যে দুটো বড় বড় গাছগুলো কেটে নিয়েছি, এরপর আমি চলে যাব। বন্ধুরা কেটে নিয়ে তো চলে এলাম, আর দুটো কেটেছি, আর কিন্তু একটু নরম দেখে নেবেন পেঁপে গাছটা। যেই পেঁপে গাছগুলোর মধ্যে কিন্তু ফল হয় না, সেই পেঁপে গাছগুলো পড়ে থাকে, সেগুলো আমরা ফেলে দেই, কেটে দেই, সেই পেঁপে গাছটাই কিন্তু আপনারা নেবেন। বাড়িতে অনেকেই বলে কিন্তু এগুলো ছেলে গাছ, আর যেগুলো পেঁপে হয় সেগুলোকে বলে যে মেয়ে গাছ। এই ছেলে গাছ দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। আর এই ভেতরের শাঁসটা কি করে বানাচ্ছি আপনারা তাহলে দেখতে থাকুন, রান্নাঘরের দিকে চলে যাই। দেখুন গাছটা এরপর কেটে নেব, ছোট ছোট করে একটু টুকরো করে কেটে নেব। এতটাই লাগবে না, অনেকটাই কাটা হয়েছে। দেখুন কাটা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা যে পুরোটা কাটলাম, আগার দিকে থেকে কিন্তু গোড়ার যে দিকটা সেটা কিন্তু শাঁসটা একটু নরম। দেখুন হাত দিয়ে কিন্তু ফুটো করছে, এই দেখুন নরম আছে। এই নরম শাঁসটাই কিন্তু আমার লাগবে, এটা আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। কাটো হয়ে গেছে। এরপর একটা আমি চামচ নিয়েছি, এর কাছ থেকে আমি শাঁসটা কিন্তু তুলে নেব। এইভাবে দেখুন চামচ দিয়ে কিন্তু এরকম শাঁসটা কুড়িয়ে নিতে হবে। আমার এই ভেতরের শাঁসটাই লাগবে। এই যে দেখুন কি সুন্দর তুলে নিয়েছি। দেখুন আমার কতটা কিন্তু আমি শাঁসটা বের করে নিয়েছি। এটা হলে আমার হয়ে যাবে।
আপনারা যে যেরকম করবেন সেই পরিমাণে কিন্তু শাঁসটা নিয়ে নেবেন। আমার এতটা আমি নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার শাঁসটা তোলা। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা আজকে সর্ষের তেলেই করব। দেখুন এখানে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটাও গরম হচ্ছে। এখানে মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, তেলটা ভালো করে গরম করলেই তেলের মধ্যে দিলেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। আবারও এই কড়াইতে কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দেব। দেখুন তেলটা তো গরম হয়ে গেছে। আর এই যে সোয়া বড়ি আমার নিজের হাতে তৈরি করা, আপনারা চাইলে আবারও কিন্তু দেখে নিতে পারেন, যেসব বন্ধুরা দেখেননি। এটা ভেজে নেব। একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ যেহেতু বাড়িতে বানিয়েছি অনেকগুলোই তো হয়েছে। ভেজে নেব একটু লাল লাল করে। লাল লাল করে কিন্তু সোয়া বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন সেই কড়াইতে আমি দিয়ে দেব জল। পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। এই যে কোরানো পেঁপে গুলো শাঁসটা, এটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জলটা গরম হয়ে গেছে, সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁপেটা তো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর দুটো কিন্তু ঝিরিঝিরি করে আলু আমি কেটে নিয়েছি। এখানে আলুটাও দিয়ে দেবো। এর সঙ্গে একটু আলু দিলেও খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি। এরপর লবণটা পরিমাপ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন একটু নাড়িয়ে দিলাম। এরপর ওপর থেকে একটা থালা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ হতে থাক। ঢাকা চাপাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম কিন্তু টকবক করে ফুটছে। এরপর একটু হাত দিয়ে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। একদম কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এরপর একটা দেখুন ফুটো ফুটো জাম নিয়েছি, এই জাম বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তাহলে জলটা কিন্তু একদম নিগড়ে বেরিয়ে যাবে। দেখুন কড়াইতে আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পরিমাপ অনুযায়ী তেলটা দিয়ে দেবে। খুব একটা কিন্তু বেশি তেল দেব না, কারণ গরম পড়ে গেছে। একটু তেল কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানার মুখ ফাটিয়ে নিয়েছি, এলাচ দানা দিয়ে দিলাম। আর নিয়েছি তেজপাতা একটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে দেব। দেখুন এলাচ তেজপাতাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর একসঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব হলুদের গুঁড়ি, কারণ সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি হলুদের গুঁড়ি ব্যবহার করিনি, এই মশলার সঙ্গে দিচ্ছি। এরপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এর মধ্যে একটু অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটা বসে না যায়। আর যত ভালো করে মশলাটা কষাবেন, মশলা কষানোর ওপর কিন্তু নির্ভর করে রান্নার, এই জন্য ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো একদম কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এরপর দেখুন এই যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর এই যে পেঁপের শাঁসটা, এটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এরপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কেউ কিন্তু চট করে বুঝতেই পারবে না যে এটা পেঁপের শাঁস দিয়ে রান্না করেছি। করে কষানো হয়ে গেছে। এরপর আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, ছোয়া বড়িগুলো, এগুলো কিন্তু সবগুলো দিয়ে দেবো না, কিছুটা দেব, আবার কিছুটা ফুটের সময় দেব। ছোয়া বড়িগুলো দিয়ে দিয়েছি, এরপর নাড়িয়ে নিচ্ছি। করে ছোয়া বড়িগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জল, কারণ একদম কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য খুব একটা কিন্তু বেশি জল লাগবে না, সামান্য একটু জল দিলাম। আর বন্ধুরা, সেদ্ধর সময় তো লবণ দিয়েছিলাম, এই জন্য আপনারা যখন রান্নাটা করবেন তখন কিন্তু পরিমাপটা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি লবণটা ঠিকঠাক দিয়েছিলাম বলে আর কিন্তু আমার লবণটা দিতে হলো না। এরপর আরেকটু এটা ফুটে যাক। চলে এসছে, এই সময় আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর বাকি যে ছোয়া বড়িগুলো রেখেছিলাম এই বাকি ছোয়া বড়িগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। ছোয়া বড়ি আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার একটু কিন্তু ফুটিয়ে নিয়েছি। এইভাবে গা মাখা রাখবো, তাহলে অনেকটাই কিন্তু টেনে যাবে আর খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এরপরও তো নামাবো, এই জন্য নামানোর আগে কিন্তু আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা আমার নিজের হাতেরই তৈরি করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে ঘি, ঘিটাও দিলে খেতে কিন্তু ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। একদম কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল। এরপর আমি নামিয়ে নেব, তারপর তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, যে কেমন টেস্ট হয়েছে। ছোয়া বড়ি আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার একটু কিন্তু ফুটিয়ে নিয়েছি। এইভাবে গা মাখা রাখবো, তাহলে অনেকটাই কিন্তু টেনে যাবে আর খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এরপরও তো নামাবো, এই জন্য নামানোর আগে কিন্তু আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা আমার নিজের হাতেরই তৈরি করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে ঘি, ঘিটাও দিলে খেতে কিন্তু ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। একদম কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল। এরপর আমি নামিয়ে নেব, তারপর তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, যে কেমন টেস্ট হয়েছে। দেখুন থালায় তো ঢালছি, কি অপূর্ব সুন্দর গন্ধ উঠছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন বসে তো পড়েছি, গরম গরম ভাত, আর আজকে আপনাদের দাদা ভাইও খাবে। আর এই যে পেঁপে গাছের শাঁস দিয়ে চিংড়ি মাছ আর আমার নিজের হাতে তৈরি করা সোয়া বড়ি দিয়ে যে রান্নাটা করলাম, কতটা সুন্দর হয়েছে খেয়ে তো বলবে। এত সুন্দর সেন্ট উঠছে, গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ উঠছে, জিভে তো জল চলে আসছে গো। কালারটাও কিন্তু দারুণ এসছে। তাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছো। কেমন হয়েছে? দারুন। দাঁড়াও, তোমার যে সোয়াবিন বড়ি গুলা বানিয়েছিল, হ্যাঁ সেগুলো আগে খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। সোয়া বড়িগুলো বন্ধুরা আপনারা দেখতে চেয়েছিলেন, সেই জন্য সোয়া বড়ি দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি করলাম। আর পেঁপে গাছ আর সয়াবিন বড়ি দিয়ে যে রান্না করছো, সব মিলে একবার দারুণ হয়েছে, একবার ফাটাফাটি হয়েছে। বোঝাই যাচ্ছে না যে পেঁপে, কাউকে হঠাৎ খেতে দিলে তো কেউ বুঝতেই পারবে না যে এতটা সুন্দর হয়েছে রান্নাটা। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে, আপনাদের দাদা ভাই তো অনেক ভালো লাগলো, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এইভাবে একবার ট্রাই করবেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর ভাবে রান্না করা যায়, না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু মিস করবেন। তাহলে আজকের মতন আমার এখানে পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে বন্ধুরা দেখা হবে। টাটা।